রুশ অক্টোবর বিপ্লব ছিল একটা সমাজ পরিবর্তনের মহাবিপ্লব। কিন্তু এই বিপ্লবের সাথে পূর্ববর্তী সমাজ পরিবর্তনের যে সমস্ত বিপ্লব হয়েছিল তার একটা বড় পার্থক্য হচ্ছে, যেমন মার্কস সভ্যতাকে বা ইতিহাসকে ভাগ করেছিলেন দাস ব্যবস্থা, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা এবং তারপরে সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা। এখানে দাস ব্যবস্থাতে থেকে যখন সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যাওয়া গেল, এটাতে সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ হয়নি, ব্যক্তিগত সম্পত্তির রূপান্তর হয়েছিল। যেখানে শারীরিকভাবে দাসদের মালিকানাই ছিল সম্পত্তির মূল রূপ, সেখানে জমির মালিকানা হলো সম্পত্তির মূল রূপ। তারপরে সামন্ততন্ত্র থেকে যখন পুঁজিবাদে যাওয়া গেল, তখন জমির পরিবর্তে সেখানে পুঁজি দাঁড়ালো সম্পত্তির মূল রূপ। ফরাসি বিপ্লব ছিল একটা পুঁজিবাদী বিপ্লব। সেই বিপ্লবের মধ্যে দিয়ে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন ঘটে, সেখানে পুঁজিবাদের যে শাসন কায়েম হলো, বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি হলো। কিন্তু রুশ বিপ্লবের লক্ষ্য ছিল শুধু ব্যক্তিগত সম্পত্তির রূপান্তর ঘটানো নয়, ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা। কাজে এই যে শ্রেণী সংগ্রাম, এর চেয়ে কঠোর শ্রেণী সংগ্রাম মানুষের ইতিহাসে আর হয়নি। শুধু কঠোর এবং যাকে বলে যে কষ্টসাধ্য এবং একদিক থেকে বিপজ্জনকও বটে। এই যে এটা যে বিপজ্জনক ছিল তার প্রমাণ সোভিয়েত ইউনিয়নের পরবর্তী পর্যায়েই দেখা গেছে। কেননা এই বিপ্লব ঘটার পরই সমস্ত দুনিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল। এ প্রসঙ্গে আমি পরে আসছি। কিন্তু যে কথাটা এখানে বলা দরকার, যে রুশ অক্টোবর বিপ্লব যে সমাজ পরিবর্তনের সংগ্রাম ছিল, সেটা পূর্ববর্তী সমাজ পরিবর্তনের সংগ্রাম থেকে একেবারে মৌলিকভাবে পৃথক ছিল। এর আরেকটা বিশেষত্ব ছিল যে এই সমাজতান্ত্রিক সংগ্রামে, বিপ্লবী সংগ্রামে, কেন বিপ্লবী সংগ্রাম রুশ বিপ্লবের পরেও হয়েছে, চীনেতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, অন্য জায়গায় হয়েছে, কিউবাতে হয়েছে। কিন্তু রুশ অক্টোবর বিপ্লবে শ্রমিকদের যে ভূমিকা ছিল, তাদের যে অবদান ছিল, তারা যেভাবে এই বিপ্লবের ভিত্তি হিসাবে কাজ করেছিল, যত সংখ্যায় তারা কাজ করেছিল, এরকম কিন্তু অন্য কোনো দেশের বিপ্লবে পরবর্তী সময়েও আর দেখা যায়নি। রাশিয়ায় কৃষকদের মধ্যে কমিউনিস্ট পার্টির সেরকম কাজ ছিল না, একদম না, কিন্তু কাজ সেরকম কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না, যেটা চীনে ছিল বা ভিয়েতনামে ছিল বা অন্য জায়গায় ছিল। এবং লেনিন যেমন বলেছিলেন যে কৃষকদের ভূমিকার কথা, যে কৃষকদের ভূমিকা ছিল সৈনিক হিসাবে। সৈনিকদেরকে তিনি বলেছিলেন উর্দিপরা কৃষক। এবং কৃষকদের চিন্তা চেতনা ইত্যাদি অনেকখানি ওই উর্দিপরা কৃষক বা সৈনিকদের চিন্তাধারার মধ্যেই প্রতিফলিত হতো। এবং এই কৃষক শ্রমিকের ঐক্য বলতে রাশিয়াতে ছিল শ্রমিক এবং সৈনিকের ঐক্য। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরের যে বিষয়টা বলা যেতে পারে সেটা হচ্ছে যে একটি সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে, সমাজতান্ত্রিক বিপ্লবের পরে, এই রাষ্ট্র সাম্রাজ্যবাদের দ্বারা ঘেরাও হয়েছিল। চীন বিপ্লবের সময় দেখা গিয়েছিল যে সাম্রাজ্যবাদীরা তার বিরুদ্ধে ছিল, কিন্তু সেখানে সোভিয়েত ইউনিয়ন চীনকে প্রভূতভাবে সাহায্য করেছিল। একেবারে পার্শ্ববর্তী বিশাল এক ক্ষমতাশীল রাষ্ট্র, তার সাহায্য সহযোগিতা নানাভাবে, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, অনেকভাবে চীন সাহায্য পেয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়েছিল সাম্রাজ্যবাদীদের দ্বারা।
তাদের সাথে কোনো বাণিজ্য সম্পর্ক ছিল না। এমনকি বৈদেশিক মুদ্রার জন্যে লেনিনকে বাইরে লোক পাঠাতে হয়েছিল, জার আমলের যে সমস্ত যে 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 হিরে জহরত ইত্যাদি বিদেশে বিক্রি করে সেই বৈদেশিক মুদ্রা জোগাড় করার। এবং এম এন রায় তার আত্মজীবনীতে বেশ বিস্তারিত বিবরণ এটা দিয়েছেন। হ্যাঁ, তো এই যে ঘেরাও হয়ে থাকা অবস্থা, এটা ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য অনেক দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক ব্যাপার। কারণ ঘেরাও হয়ে থাকা একটা ছিল, আর তার সাথে ছিল অন্তর্ঘাতমূলক কাজ ভেতরে, সাবভার্সন যাকে বলে, ইন্টারনাল সাবভার্সন অ্যান্ড এক্সটার্নাল হচ্ছে যে ঘেরাও। এর ফলে সোভিয়েত ইউনিয়নে যে নতুন নির্মাণ কাজ আরম্ভ হলো লেনিনের সময় থেকেই, যে পুরো আসল কাজ যেটা হচ্ছে যে উন্নয়ন তো অনেক রকমই হয়, উন্নয়ন হচ্ছে দেশে বড় বড়, বাংলাদেশেরও উন্নয়ন আছে। বাংলাদেশ কি আর যেটা 72 সালে যেরকম ছিল এখন সেরকম আছে? বাংলাদেশে উন্নয়নের শেষ নেই। শতকরা 20% লোক বেশ ভালো আছে, খেয়ে দেয়ে মধ্যশ্রেণীর একটা লোক, হ্যাঁ, তারাই জাঁকিয়ে বসে আছে, তারাই শাসন করছে, তারাই নৈরাজ্য সৃষ্টি করছে। বাকি 80% লোক তো কষ্টের মধ্যে আছে, নানাভাবে কষ্টের মধ্যে আছে। তো এখানে বন্টন ব্যবস্থা হচ্ছে যে এমন, যাতে উন্নয়ন হয়েও এই 80% লোকের কোনো বিশেষ লাভ হচ্ছে না। সেখানে প্রথম যে চেষ্টা হচ্ছিল শুধু দেশকে সমৃদ্ধিশালী করা নয়, অর্থনৈতিক দিক দিয়ে অন্যভাবে, বন্টন ব্যবস্থাকেও এমনভাবে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা যাতে মানুষের কাছে এর সুযোগ সুবিধা পৌঁছায়, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, সাধারণ লোকের কাছে শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতিক যে উন্নয়ন, নিরাপত্তা, সব কিছুই যেন পৌঁছায়। কাজেই দেখা গেল যে তারা সেখানে এই নির্মাণ কাজ শুরু করলো এবং এটার ভয়ে ইউরোপ ব্যস্ত হয়ে গেল। তার কারণ ইউরোপের শ্রমিকদের উপরে যে শোষণ হতো, তার পাশাপাশি এখানে শ্রমিকদেরকে এত দেওয়া হচ্ছে বা তাদের সাথে যে ভালো ব্যবহার করা হচ্ছে এটাতে, এবং পরের দিকে দেখা যাবে যে ইউরোপে যে ওয়েলফেয়ার স্টেট বলে যে স্টেটগুলো হয়েছিল, এইটা সোভিয়েত ইউনিয়নের ওই বিপ্লব এবং শ্রমিকদের ওই যে অবস্থার উন্নতি, এইটা ছাড়া তারা দিত না। তারা দেখলো পাশে এই যে বিরাট যে কাণ্ড হচ্ছে, বন্টন কাণ্ড, এখানে যদি তারা কিছুই না দেয় শ্রমিকদেরকে বা জনগণকে, তাহলে তো বিপদ হবে। কাজেই তারা কিছু ছাড়তে বাধ্য হয়েছিল এবং ওয়েলফেয়ার স্টেটের জন্মই বলা যেতে পারে অক্টোবর রেভলিউশনের পর। তো এই যে নির্মাণ কাজ যখন হচ্ছে, তখন যে বললাম ঘেরাওয়ের কথা, এই ঘেরাওয়ের কারণে সোভিয়েত ইউনিয়নে কিন্তু কতগুলো অসুবিধা দেখা গেল। অন্তর্ঘাতমূলক কাজের ফলে অসুবিধা দেখা গেল। যেমন দেখা গেল যে 17 সালে বিপ্লব হলো, 18 সালেই তারা লেনিনকে গুলি করলো। লেনিনকে গুলি করেছিল সোশ্যাল রেভলিউশনারি দলের একটি মেয়ে। তিনি ফ্যাক্টরি থেকে বক্তৃতা করে বের হয়ে আসছিলেন এক জায়গায়, তখন গাড়িতে ঢোকার আগে গুলি করেছে। এবং এইটা আসলে এর পেছনে ছিল ব্রিটিশ গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা সংস্থা। তো লেনিনকে যে হত্যা চেষ্টার আগে সোভিয়েত ইউনিয়নে কিন্তু একটা মাল্টি পার্টি সিস্টেম ছিল, এক পার্টি ছিল না। কিন্তু তার আগে পর্যন্ত অনেক এই মেনশেভিকরা ছিল, সোশ্যাল রেভলিউশনারি ছিল, তারপরে কনস্টিটিউশনালিস্টরা ছিল, হ্যাঁ, কাগজ ছিল অনেক, তাদের পত্রপত্রিকাও সব ছিল। কিন্তু লেনিনকে গুলি করার পরে তখন এগুলো বন্ধ করে দেওয়া হলো। দেখা গেল যে এইগুলোকে অবলম্বন করেই কিন্তু নানা রকম অন্তর্ঘাতমূলক কাজ তারা করছে, কাজে এটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে এটা যে বন্ধ করে দেওয়া হলো, এটা তো কোনো সমাজতান্ত্রিক একটা মানে নীতি থেকে এটা হয়নি। এটা আসলে হয়েছিল সাম্রাজ্যবাদের কারণে, তাদের অন্তর্ঘাতমূলক যে কাজ তার কারণে। কিন্তু এর দায়িত্ব সম্পূর্ণভাবে এদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু লেনিনের যে তাকে গুলি করার পরে
গোয়েন্দা সংস্থা জোরদার করা হলো। জারজেরিস্কিকে তখন এর প্রধান করে সমগ্র গোয়েন্দা ব্যবস্থা যেটা নির্মাণ করার, গঠন করার দায়িত্ব দেওয়া হলো। তারপর দেখা যাবে আমলাতন্ত্রের কথা। লেনিন তো আমলাতন্ত্রের বিরুদ্ধে অনেক লিখেছিলেন, কিন্তু একটা দেশ চালাতে গেলে ওই অবস্থায় হঠাৎ সকলে তো একটা সমাজতান্ত্রিক পর্যায়ে চলে যায়নি যে সেইভাবে সমাজতান্ত্রিক নিয়মে দেশ সম্পূর্ণভাবে চলবে, রাতারাতি তো হয় না। কাজে আমলাতন্ত্রের একটা প্রয়োজন ছিল, কিন্তু সেখানে তাদের ঘাড়ে পলিটিক্যাল কমিশনার থাকতো এবং এই পুরনো জারের আমলে যেসব আমলা বিপ্লবের বিরোধী ছিল না, বিপ্লবের প্রতি তারা মানে একটা সহানুভূতিশীল ছিল, এরকম তো থাকেই, সমস্ত পুঁজিবাদী সমাধি থাকে যারা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় থাকে কিন্তু আবার বিপ্লবের প্রতি তাদের সহানুভূতিও থাকে। সেই রকম আমলাদেরকে নিয়ে একটা আমলাতন্ত্র গঠিত হয়েছিল। কিন্তু আমলাতন্ত্র যখনই হলো তখনই আমলাতন্ত্র কিন্তু কোনো সমাজতান্ত্রিক সংস্থা না, সমাজতান্ত্রিক কোনো সংগঠন না। তারপরে দেখা গেল যুদ্ধের সময় 30-এর দশকে হিটলারের উত্থান যখন হলো, হিটলারের ওয়ার মেশিন যখন তৈরি হতে লাগলো, সেই ওয়ার মেশিনের ভয়ে ফ্রান্স, ইংল্যান্ড সব অস্থির হয়ে গেল ভয়ে। এবং সেই ওয়ার মেশিন তার লক্ষ্য একটা ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু হিটলারের তো আশু লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন না, কিন্তু সে তো চেয়েছিল জায়গা দখল করতে, অন্যের সাম্রাজ্য দখল করতে, যে লেবেনশরম যাকে বলতো, যে জায়গা দরকার আমার। তো সেইটা তো রাশিয়ার ছিল না, সোভিয়েত ইউনিয়নের ছিল না। সেজন্য প্রথমে তারা ইংল্যান্ডই ছিল তাদের সবচেয়ে বড় টার্গেট। এবং হিটলার স্পষ্টই বলতো যে আমাদের জার্মান আর্মি ইন্ডিয়া যাবে এবং জার্মান আর্মি উইল বি ফলোড বাই জার্মান প্লাউজ, কামানের পেছনে পেছনে লাঙ্গল যাবে, এই হচ্ছে কথা। তা এখন সেই অবস্থায় স্টালিন তো যুদ্ধ প্রস্তুতি সেখানে তাকে করতে হয়েছিল। সেখানে আগে মিলিশিয়া ছিল, ওই সময় পর্যন্ত 30-এর দশকের মাঝামাঝি পর্যন্ত রাশিয়াতে কোনো রেগুলার আর্মি আর করা হয়নি, মিলিশিয়া ছিল। এই মিলিশিয়াকে তখন পরিবর্তন করে সেখানে রেগুলার আর্মি করা হলো উইথ র্যাঙ্কস। আর্মিতে যেরকম র্যাঙ্ক থাকে একদম, এই যে একদম ওপরে লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল থেকে আরম্ভ করে নিচে ক্যাপ্টেন পর্যন্ত র্যাঙ্কস যেভাবে থাকে, সেরকম র্যাঙ্কস ইন্ট্রোডিউস করতে হলো, এক ধরনের ডিসিপ্লিন। এখানে রেগুলার আর্মি এখানে করতে হলো মিলিশিয়া ভেঙে দিয়ে। এটা বাধ্য হয়েই করতে হলো, কারণ হিটলারের এই ওয়ার মেশিনে যে ভয় থরথর করে ইংল্যান্ডের মতো দেশ কাঁপছে, ফ্রান্স কাঁপছে, এবং ফ্রান্সকে তো কদিনের মধ্যেই দখল করে নিয়েছিল, পোল্যান্ডকে 4 দিনে দখল করে নিয়েছিল বোধহয়। তারপরে তো সেখানে স্টালিন মিলিশিয়ার জায়গায় সেখানে রাখলেন, করলেন রেগুলার আর্মি, যাকে ট্রটস্কি বলেছেন যে সে একটা অবিপ্লবী কাজ, সমাজতন্ত্র বিরোধী কাজ। এটা বোঝা গেল যে হ্যাঁ, আসলে সমাজতন্ত্রে তো রেগুলার আর্মি দরকার হয় না, কিন্তু যে পরিস্থিতির মধ্যে রেগুলার আর্মি করা হয়েছিল সেটা যদি না করা হতো তাহলে তো সোভিয়েত ইউনিয়নকে একবারে হিটলার 3 বাড়ি মেরে শেষ করে ফেলত। কাজে সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করার যে প্রশ্ন যেটা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য এমএন রায়ের সাথে লেনিনের খুব ভালো সম্পর্ক ছিল, স্টালিনের সাথে 27 সাল পর্যন্ত ভালো সম্পর্ক ছিল, পরে মতবিরোধের পরে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। স্টালিনের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল, স্টালিনের সমালোচনা তিনি কিছু করেছেন। কিন্তু 1953 সালে দি মেন আই মেট বলে একটা বই এমএন রায় লিখেছিলেন, তাতে তিনি লিখেছেন যে ট্রটস্কি আর স্ট্যালিনের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধ ছিল, তাতে ট্রটস্কি যদি জিতে যেতেন তাহলে আজকে সোভিয়েত ইউনিয়ন বলে যে রাষ্ট্র ওটা দেখা যাচ্ছে, এই রাষ্ট্রের কোনোই অস্তিত্ব থাকতো না। কাজে স্ট্যালিনের সামনে তখন যেটা সবচেয়ে বড় কর্তব্য ছিল, সোভিয়েত বিপ্লবকে, সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করা, সেইটা করতে গিয়ে তাকে এটা করতে হয়েছিল। যেরকম লেনিনের সময় গোয়েন্দা বাহিনী করতে হয়েছিল, আমলাতন্ত্র করতে হয়েছিল। এখন এই ধরনের যে পুঁজিবাদী যে সংগঠনগুলো গড়ে তুললেই যেটা হয়, এক একটা সংগঠন যেটা হচ্ছে যে একটা ম্যাগনেট রেখে দিলে, যেমন ম্যাগনেটের চুম্বক রেখে দিলে তার পারিপাশে একটা ফিল্ড তৈরি হয়ে যায়, তেমনি এইসব বুর্জোয়া সংগঠন থাকলে, পুঁজিবাদী সংগঠন থাকলে তার চারিপাশে কিন্তু একটা অবস্থা তৈরি হয়।
একটা পুঁজিবাদী ব্যবস্থা চালানো হচ্ছে, অথচ লোকের মধ্যে পুঁজিবাদী চিন্তাভাবনার উদয় হবে না, এটা তো ভাবা ঠিক না। কাজে ওই ফিল্ড তৈরি হয়ে যায়, এবং এই ফিল্ড কিন্তু সেই লেনিনের সময় থেকেই গোয়েন্দা বাহিনী, আমলাতন্ত্র, সামরিক বাহিনী, অন্যান্য যে সে নানা ব্যবস্থা, এটা করার ফলে তৈরি হয়ে যাচ্ছিল। এবং এর ওপরে কিন্তু লেনিন বা পরে স্ট্যালিনের কোনোই হাত ছিল না, কোনো মানুষেরই হাত থাকতে পারে না। তারা তো কোনো দেবতা ছিল না, তারা তো এমনকি মানে সর্বময় ক্ষমতার দুনিয়ায় অধিকারী ছিল না কিছু। কাজে এই যে অবস্থা তৈরি হলো, এই অবস্থা তৈরি হওয়ার ফলেই কিন্তু ওখানে স্টালিনের সময়তেই রাশিয়াতে একটা প্রতিবিপ্লবী যে একটা ধারা, এই ধারা সেইখানে সমাজতান্ত্রিক ধারার পাশাপাশি তৈরি হয়েছিল। এবং এই ধারাটা তৈরি হওয়ার কারণ যে সাম্রাজ্যবাদের আক্রমণ থেকে সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করার জন্য যে কাজ করতে হয়েছিল, তার ফলেই এই ধারা কিন্তু তৈরি হয়েছিল। এই ধারা কোনো আসলে সমাজতান্ত্রিক ধারা না। স্টালিনের যদি এই সমস্ত মোকাবেলা না করতে হতো, তাহলে ওই ধারা সোভিয়েত ইউনিয়নের তৈরি হতো না। কাজে এই যে অন্য পাল্টা পুঁজিবাদী ধারণা তৈরি হলো, এর দায়িত্ব হচ্ছে সাম্রাজ্যবাদের, এর দায়িত্ব হচ্ছে পুঁজিবাদের, এর দায়িত্ব হচ্ছে তাদের ঘেরাও। এই কথাটা কিন্তু এখন যারা সোভিয়েত ইউনিয়নের ওপরে, এখন যে তোমরা এখানে আলোচনা করতে যাচ্ছ, দেখবে অনেক আলোচকই আছে খুব মানে প্রফুল্লতার সাথে, মানে তারা স্টালিনকে গালাগালি করবে। স্টালিন হ্যান ছিলেন, ত্যান ছিলেন, স্টালিন খুনি ছিলেন, বদমাইশ ছিলেন, হেনও খারাপ কাজ নাই যে স্টালিন করেননি, লাখ লাখ লোক মেরেছিলেন ইত্যাদি, এইসব কথা বলবে। কিন্তু স্টালিনের সময়ে সোভিয়েত ইউনিয়নের যে অর্জন ছিল, কোথা থেকে একটা সম্পূর্ণ পশ্চাৎপদ দেশ থেকে তিনি 53 সালে মরার সময় পর্যন্ত একটা সুপার পাওয়ারে পরিণত করেছিলেন, এবং মানুষকে তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের সাংস্কৃতিক মান ইত্যাদি কোন জায়গায় তুলে এনেছিলেন, রাশিয়াকে কতখানি নিরাপত্তা দিয়েছিলেন সমাজতান্ত্রিক, এই কথা কেউ বলবেন না। রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন, রাশিয়ার চিঠিতে তিনি বলেছিলেন, এবং তিনি নিজেকে ওই রাশিয়ার চিঠিতেই বলেছেন যে আমি হচ্ছি একজন জাত বুর্জোয়া। কিন্তু জাত বুর্জোয়া হলেও তিনি চোখের সামনে যা দেখেছিলেন সেটাতে তিনি অভিভূত হয়েছিলেন। ওই চিঠিতেই তিনি লিখেছেন যে আমি যদি রাশিয়ায়, আমাকে অনেকে নিষেধ করেছিল আসতে এখানে, কিন্তু আমি যদি সোভিয়েত ইউনিয়নে না আসতাম, তাহলে আমার জীবনের একটা অসার্থক হতো, এই ধরনের কিছু কথা আর কি। এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। এই কথা তিনি যখন বলেছিলেন, তখন তো সেখানে স্টালিন ছিলেন। স্টালিনের নেতৃত্বেই তো সেই কাজ হয়েছিল, এবং 17 বছরের বিপ্লব এবং 31 বছরের 13-14 বছরের মাথায় তো ওই জায়গায় গিয়েছিল তারা। কৃষকেরা তখন কত শিক্ষা পাচ্ছে, শ্রমিকেরা শিক্ষা পাচ্ছে, কৃষক শ্রমিকরা লাইন দিয়ে অপেরা থিয়েটার দেখছে, এটা তো রবীন্দ্রনাথ লিখেছেন। এটা আমাদের দেশে অচিন্তনীয় ব্যাপার, এবং আমাদের দেশের কৃষকদের দুর্দশার উপরেও, জমিদার যদিও ছিলেন তিনি বলেছেন যে কি অসম্ভব দুরবস্থা। যাই হোক, কথায় ফিরে যাই, আমি পুরনো কথায় যেটা বলি, যে এইখানে যে সোভিয়েত ইউনিয়নে যে নির্মাণ কাজ যে হয়েছিল, এইটাকে যুদ্ধের পরে আরও মানে ক্ষতিগ্রস্ত করার জন্যে তারা অ্যাটম বোমা ফেলেছিল। তারা অ্যাটম বোমা ফেললো 45 সালের অগাস্ট মাসে। এই অ্যাটম বোমা জাপানে ফেলার কোনো, যুদ্ধ বন্ধ করার জন্য কোনো দরকার ছিল না, কেন মে মাসেই ইউরোপে, 45 সালের মে মাসে ইউরোপে যুদ্ধ শেষ হয়েছিল। জাপানিরাও আত্মসমর্পণের দোরগোড়ায় ছিল। সেইখানে এই বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষকে চরম নিষ্ঠুরতার সাথে, যে আমেরিকানরা বড় বড় কথা বলে, কিন্তু একটা বোমা ফেলে লাখ লাখ লোক যে তারা মেরে ফেললো, এত বড় ক্রিমিনাল, তার জন্য এখন পর্যন্ত কোনো ক্ষমাও চাইল না জাপানের কাছে বা কিছু। তো এই কাজ তারা করেছিল কেন? এই কাজ তারা করেছিল পরিষ্কারভাবে সোভিয়েত ইউনিয়ন এবং স্টালিনকে হুমকি দেওয়ার পরে, যে যুদ্ধ তো শেষ হলো, এইবার আমরা শান্তির আলোচনা করব টেবিলে বসে, কিন্তু অ্যাক্রস দ্য টেবল এইটা তোমাদের চিন্তা করতে হবে, আমাদের ফায়ার পাওয়ার, আমাদের শক্তি কত। তাহলে এই শক্তি যখন তারা প্রদর্শন করলো, তখন যে কারণে হিটলারের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে রেগুলার আর্মি করতে হয়েছিল, তার সেনাবাহিনী গড়ে তুলতে হয়েছিল, তো সে কারণেই তাকে
অ্যাটম বোমা তৈরির দিকেও যেতে হলো, তাকে স্পেস প্রোগ্রামে যেতে হলো। স্পেস প্রোগ্রামটা জিনিসটা হচ্ছে মিলিটারি প্রোগ্রাম। আসলে অনেকে জানা নেই বা বেশি খুব কম লোকেরই জানা আছে যে এটা হচ্ছে একটা মিলিটারি প্রোগ্রাম। মিলিটারি প্রোগ্রাম থেকেই তারপরে নানা রকম এর বিকাশ হয়ে এখন একটা জায়গা আছে, কিন্তু বেসিক্যালি এটা এখনও মিলিটারি প্রোগ্রাম। তো সেই স্পেস প্রোগ্রামে তাকে যেতে হলো, এবং এমন যেতে হলো যে তারাই আগে কিন্তু স্পুটনিক পাঠালো, আমেরিকার আগে কিন্তু তারা পাঠালো। এত দ্রুত গতি উন্নতি হলো। সেই উন্নতি হচ্ছে কী কারণে? তারা তো সোভিয়েত ইউনিয়ন তো কোনো মার্শাল এড পায়নি, যে সাহায্য জার্মানিকে দিয়েছিল, ফ্রান্সকে দিয়েছিল, অন্যান্য দেশকে, জাপানকে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন তো সেই সাহায্য পায়নি। সাহায্য না পেয়েও একদিকে তাদেরকে মানুষের চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্যে তাদেরকে খরচ করতে হচ্ছিল, অন্যদিকে যুদ্ধের জন্য খরচ করতে হচ্ছিল। এই কথাটা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ বলেছেন, যেটা অনেক এই সমস্ত দুর্নীতিবাজ বামপন্থীদের মাথায় নাই। সেটা হচ্ছে, তিনি বলেছিলেন যে এখানে যে একটা সেনাবাহিনী গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনীর কাজ এখানে, কিন্তু এদের তো এটা দরকার নাই। রবীন্দ্রনাথ বলছেন, তোমরা রাশিয়ার চিঠি পড়লে দেখতে পারো, এদের তো এটা দরকার নাই। এদের দরকারটা হচ্ছে এই জন্যে যে এদের যারা শত্রু, তারা নিজেদেরকে একবারে, যাকে ইংরেজিতে বলে টু দ্য টিথ, নিজেদিকে আর্ম করছে। তাদের মোকাবেলা করার জন্য এদেরকে এই অপচয়মূলক খরচ করতে হচ্ছে। তো এই অপচয়মূলক খরচ যে সোভিয়েত ইউনিয়নের ওপরে চাপিয়ে দেওয়া, এটা তো অ্যাটম বোমা ফেলার পর আরও ভালো করে হলো, তৈরি হলো। তো কাজেই যেটা হচ্ছে যে যে কথাটা বলছিলাম, যে এখানে এই যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ঘেরাও এবং অন্তর্ঘাতমূলক কাজের ফলে যে কতগুলো ওই গোয়েন্দা বাহিনী, আমলাতন্ত্র, সামরিক বাহিনী করতে হলো, করার ফলে যেসব আইন কানুনও করতে হলো, সেসব আইন কানুন তো কোনো সমাজতান্ত্রিক আইন কানুন না। এগুলো তো সমাজতন্ত্রের জন্য প্রয়োজন নেই। কাজে যেটা আসলে ঘটেছিল একটা জিনিস, সমাজতন্ত্রের কেন পতন হলো, সমাজতন্ত্রের পতন না, সোভিয়েত ইউনিয়নের কেন পতন হলো, এইটা বোঝার জন্যে বুঝতে হবে যে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক যে আইন কানুন, এর প্রকৃত বিকাশ হয়নি। যদি বাইরের ওই ঘেরাও না থাকতো, যদি ভেতরের হামলা না থাকতো, তাহলে যদি সোভিয়েত ইউনিয়ন একটা বিচ্ছিন্নভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে যদি বিকশিত হওয়ার সুযোগ পেত, তাহলে ওখানে সমাজতান্ত্রিক যে সমস্ত আইন গড়ে উঠত, যেভাবে পরিপূর্ণভাবে গড়ে উঠে তো ছিল, তা নাহলে এত উন্নতি হবে কী করে। কিন্তু পরিপূর্ণভাবে পুঁজিবাদী আইন কানুন বর্জন করে চলা সম্ভব হতো যদি এই ঘেরাও না থাকত। কিন্তু এই ঘেরাওয়ের ওপরে কোনোই উল্লেখযোগ্য আলোচনা আজ পর্যন্ত নাই। সোভিয়েত ইউনিয়নে কেন এই সংকট তৈরি হলো, কেন এই বিপর্যয় হলো, এটা বোঝার জন্য এই ঘেরাওয়ের যে ভূমিকা, এই অন্তর্ঘাতমূলক তৎপরতার যে ভূমিকা, এইটা আলোচনা সাম্রাজ্যবাদীরা তাই করেই না। এমনকি এই যে বামপন্থী বলে যারা ঘোরাফেরা করে খায় আর কি, করে খায় দুনিয়াতে, বামপন্থীও করে, এদিকেও করে খায়, এদিকেও খায়, ওদিকেও খায়। তো এগুলো কিন্তু এই সমস্ত তাদের অর্জনের কথা, এবং কী কারণে যে এটা হলো, এদের কথা যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে সমাজতন্ত্রের মধ্যেই ত্রুটি আছে। আসলে এদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে এটা দাঁড়ায় যে সমাজতন্ত্রের মধ্যেই আত্যন্তিকভাবে ত্রুটি আছে, যার ফলে এটা হলো। কিন্তু আসলে সেটা তো ছিল না। তাছাড়া এটা ছিল একবারে প্রথম একটা পরীক্ষা। তার আগে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়নি, অনেক কিছু নতুনভাবে এদেরকে করতে হয়েছিল কাজ, সেই সব সমস্যাও ছিল। যাই হোক, তো এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সোভিয়েত ইউনিয়নের যে বিরাট যে নির্মাণের যে মহাযজ্ঞ সেখানে হয়েছিল, সেই যজ্ঞ স্টালিন সেটা পরিচালনা করেছিলেন। এবং আবার আমি বলি, স্টালিনের সময়েই কিন্তু যে অন্য বিপরীত ধারা তৈরি হয়েছিল, পুঁজিবাদী ধারা, স্টালিন মরে যাওয়ার অল্পদিন পরই সেই ধারার যে প্রতিনিধিত্বকারী ক্রুশ্চভ, বুলগেনিন, এইগুলো জনশত্রুরা, সেখানে সমাজতন্ত্রের শত্রুরা সেখানে ক্ষমতায় এসেছিল। এবং স্টালিন নানা রকম খারাপ কাজ করেছিলেন বলে যারা বলে বেড়ায় এখন, তারা ক্রুশ্চভ কী করেছিল, বুলগেনিন কী করেছিল, গর্বাচেভ, ইয়েলসিন কী করেছিল, সেইটা বলে না।
তারা যে শেষে ক্ষমতায় এসে সমস্ত সমাজতন্ত্রকে ধ্বংস করে দিল সোভিয়েতরাই নিয়ে, এটা তো স্টালিন করেননি। স্টালিন তো তখন ছিলেন না। এটা করলো কারা? এই নিয়ে তাদেরকে কোনো আলোচনা করতে দেখা যাবে না। তাহলে এর মধ্যে এদের যে সমস্ত আলোচনা, এর মধ্যে কোনো সততা নেই। আসলে এরা বামপন্থী মহলে, সমাজতান্ত্রিক মহলে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের গুপ্তচর হিসাবেই কাজ করে। এটাই বুঝতে হবে। এই ছাড়া এর আর কোনো যাকে বলে পরিচয় নেই। এই কাজকর্মের অন্য কোনো তাৎপর্য এখানে খুঁজে পাওয়া যাবে না। আজকে এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে বলে সমাজতন্ত্রের পতন হয়ে গেছে। চীনে আজ যে চীন একটা যে পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী দেশে পরিণত হয়েছে বলতে হবে। এটার অর্থ এই না যে সমাজতন্ত্রের কোনো ভবিষ্যৎ নাই। আমাকে যখনই জিজ্ঞেস করে সমাজতন্ত্রের ভবিষ্যৎ আছে কি না, তা আমি জিজ্ঞেস করি যে পুঁজিবাদের কি কোনো ভবিষ্যৎ আছে? পুঁজিবাদের ভবিষ্যৎ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প দিয়ে কি দুনিয়া চলবে? না তাকে মেরে ফেলে দিয়ে অন্য কোনো ব্যবস্থা দুনিয়াতে না এলে মানুষের মুক্তি নাই। তাদেরকে ফেলে দিতে হবে এবং ফেলে দেওয়া হবে ঐতিহাসিকভাবে। এটাই মানুষের নিয়তি। কাজেই সমাজতন্ত্রের সংগ্রাম এখন যদিও স্থিমিত আছে, সমাজতন্ত্রের সংগ্রাম সেভাবে জোরদার নেই, কিন্তু এই সংগ্রাম অদূর ভবিষ্যতেই ঐতিহাসিকভাবে জোরদার হতে হবে এবং সমাজতন্ত্রই আসলে মানুষের ভবিষ্যৎ।